কেন এসেছে সে এই রমণীর দুয়ারে? সে তো একটুখানি প্রশান্তির খোঁজে করেছিল। গোরস্থানে মায়ের কবরের পাশে বসে অতিবাহিত করেছে সারাটা দিন। ক্রমশ বিষাদে পরিপূর্ণ হয়েছে অন্তর। তীব্র চাপ বক্ষ জুড়ে, নিঃশ্বাস প্রশ্বাস প্রতিক্রিয়া কেমন স্থবির, বিনা কারণেই থেমে থেমে কাঁপুনি শরীর জুড়ে। নিরে ফেরার তাড়নায় উঠে পড়েছিল, পা বাড়িয়েছিল সিটি ইউফোরিয়ার উদ্দেশ্যে, কিন্তু অবাধ্য এই হৃদয়ের মর্জি হয়তো ভিন্ন কিছু ছিল। নিজের অজান্তেই পথ ঘুরে এসে পৌঁছালো এই রমণীর সামনে। খুব ভালো করেই জানতো কখন কোন পথে হেঁটে বাসায় ফেরে সে। তার সাক্ষাৎ লাভের উদ্দেশ্যেই কেঁপেছে এই পাথর হৃদয়। ওই স্নিগ্ধ তাই ঘেরা অবয়বের অবলোকনের সঙ্গে সঙ্গে যেন দূরীভূত হয়েছে দুঃসহ স্মৃতিসমূহ। অন্তরের চাহিদা পূরণ হয়েছে আলিঙ্গনে। এ কি তবে প্রশান্তি? এরই খোঁজে কি আসমান করে চলেছে আজীবন? উত্তরহীন মস্তিষ্ক হৃদয়ের বাসনার কাছে ক্ষণিকের পরাজয় ঘটেছে তার। আমগাছ বেষ্টিত একটি বেঞ্চিতে বসে আছে রোজা, তার ঠিক পাশে আসমান। স্থানটি সংকীর্ণ, যার দরুনে দূরে বসার সুযোগ নেই। একে অপরের বাহুতে মিশেই তাদের অবস্থান করতে হচ্ছে। আসমানের ক্রন্দন থামেনি, তবে গুঞ্জন থেমেছে। চলচলে চোখে নিঃশব্দে সে তাকিয়ে আছে নিজের কোলে রাখা হাতের দিকে। দুটো টিস্যু দিয়েছিল রোজা, তা ফুরিয়েছে। মণ্ড পাকিয়েছে মুঠোতে, চেপে ধরে রেখেছে আসমান। কি হয়েছে তার নিজেও বলতে পারবে না। নিজের ভেতর চেপে রাখা সবটুকু চাপ যেন অশ্রু হয়ে ঝরে যাচ্ছে নয়ন থেকে। চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রোজা বুঝতেও পারছে না তার এমন হঠাৎ ভগ্নতার কারণ। কেবি গ্রুপের পতন ঘটেছে, আসমানে খুশি হওয়া উচিত, তবে এ কেমন বিষাদ। প্রিয়তমর যন্ত্রণা তার বুকেও প্রভাব ফেলছে তীব্রভাবে। কিছুক্ষণ ইতস্তত করে একটি হাত বাড়লো রোজা, আসমানের মাথায় রাখলো, আলতোভাবে বুলিয়ে দিল আদরের স্পর্শ। ফুপিয়ে প্রশ্বাস টেনে আসমান ঝুঁকলো আরও নিচে, স্পর্শ করতে দিল রোজাকে গভীরভাবে। কি হয়েছে চাঁদ? কেন এত কাঁদছো? বলবে না আমায়? আঘাত পেয়েছো কি দেখি? রোজার কণ্ঠের আবেগে আসমানের কেমন যেন অনুভূত হলো। ঠিকরে বেরুলো অশ্রু পুনরায়। তা ঠেকাতে চোখে হাতের উঁচু পিঠে ছোঁয়াতেই তাকে আটকে দিল রোজা। জোরপূর্বক হাত সরিয়ে তাকে নিজের দিকে ঘোরালো। কি এদিকে তাকাও, দেখো আমাকে। নিজের ওড়নার প্রান্ত গুটিয়ে আসমানের চোখের অশ্রু সিক্ত কপল মুছতে থাকলো রোজা। গভীর মনোযোগের সঙ্গে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো আসমান। বাধা প্রদান করলো না স্পর্শের। তার সম্পূর্ণ চেহারা অতি যত্নে মুছে নিয়ে ব্যাগ থেকে একটি সার্জিক্যাল মাস্কের প্যাকেট বের করে নতুন মাস্ক চেহারায় পরিয়ে দিল রোজা। অশ্রু নির্গমন বন্ধ হয়েছে, তবুও দৃষ্টি উদাসীন এবং অনুভূতিপূর্ণ। নিজের চোখে অশ্রু ফোঁটা অনুভব করল রোজা। দুহাতে আলতোভাবে হৃদয়রাজের গাল চেপে শুধল। কষ্ট পেয়েছো? নিঃশব্দ আসমান। তুমি তো সফল হয়েছো, তবে কেন এই বেদনা? এবারও নীরবতা। রোজা ঝুঁকল আসমানের নিকটবর্তী হয়ে, দৃষ্টিতে দৃষ্টি মিটে ভগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, বাদশাহ কায়সারের পরিণতি? মৃত্যু। ছোট্ট শব্দটি অবশেষে উচ্চারণ করলো আসমান। একটি দীর্ঘশ্বাস গোপন করলো রোজা। তার প্রশান্তি অনুভূতি হচ্ছে। আসমানের বিষাদের কারণটুকু সম্পূর্ণ না হলেও কিছুটা অনুধাবন করতে পারছে। অমানিসার এক মহাযাত্রার সমাপ্তি ঘটেছে। অন্তিম এই ধাপে তার অতীতের সকল স্মৃতি তাড়া করে বেরিয়েছে তাকে পাগলের মতন। নিশ্চয়ই চিত্রলেখা মেঘের কথা স্মরণে এসেছে প্রচুর। সেই গ্লানিতে নিটল হিমালয় আজ টলতে বাধ্য হয়েছে। ভাগ্যকে দুষছে নিজের। কেন এমন হতে হলো? রোজার খুব ইচ্ছে হলো আরেকটিবার চাঁদকে নিজের মাঝে আগলে নিতে, জানতে যে সে তার পাশে আছে, এটাই জানাতে। ইচ্ছে হচ্ছে বুক ঝুঁকে ওই কপালে স্নেহের চুমুয়াতে, অভিশপ্ত ললাট থেকে সকল অভিশাপ নিজের মাঝে শুষে নিতে, কিন্তু তা সম্ভব নয়। সে অধিকার তার নেই। কিছুক্ষণ ভাবলো রোজা, তারপর অতর্কিতে আসমানের একটি হাত পাকড়াও করলো। চেহারায় উৎফুল্ল অনুভব ফুটিয়ে বলল, চলো প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আসমান। আমার বাসায়। আমার নতুন বাসা তো তুমি দেখোনি। না, ভালো লাগছে না, আমি পেন্ট হাউসে ফিরবো। জবাব আসলেও রোজা ইয়াত্তাই দিল না। খানিকটা জোরে আসমানকে বেঞ্চি থেকে টেনে তুলে জানালো, আজকে কিছুটা বাজার করতে হবে, বাজার থেকে সোজা বাসায় যাব আমরা। প্রতিবাদ করতে গেলেও পারল না আসমান। রোজা তাকে চেনে নিল। অন্যদিনে যদিও হেঁটে যায়, তবে আজ একটি রিস্কায় উঠল।
মধ্যম ব্যস্ত সড়ক বেয়ে রিক্সা এগোতে এগোতে রোজা হাত তুলে আশেপাশে দেখাতে দেখাতে আসমানকে রাজ্যের কথাই বলতে লাগলো। তার বিষাদ থেকে কিছুটা দূরে সরানোর প্রচেষ্টা। আসমান সম্পূর্ণ রাস্তা নীরব থাকলো, এক মনে শুনে গেল রোজার প্রতিটি অপ্রয়োজনীয় কথা। আমি এটি কী করতে চাইছে তা সে খুব ভালোভাবেই বুঝতে পারছে, তবুও খারাপ লাগছে না তার। কিছুক্ষণ পর কাঁচা বাজারের সামনে নেমে রোজা কিছু সবজি কিনল। তাজা তাজা সবজিতে পানি ছিটিয়ে চলেছে দোকানিগণ। একটি ঝুপড়ির সামনে থেমে রোজা জিজ্ঞেস করলো, লেবু কত করে? 60 টাকায় হালি। ফু কপালে তুলো রোজা। চলছে শীতকাল, এমনিতেই এই জিনিসের খুব একটা প্রয়োজন নেই। সামান্য 2 ফোঁটা ভাতে দিলে ভালো লাগে খেতে, তাতেই এমন আগুন দাম। নিলে নেন, না নিলে সরেন। 30 টাকা দিব। হাফ ডজন দেবেন? দোকানে এমন কটমট করে রোজার দিকে তাকালো যেন সে সিংগ্রহের প্রাণী হুচ করে পৃথিবীতে এসে পড়েছে। কৌতুক করেন আফা। ওমা, কৌতুক করবো কেন? 30 টাকা দিব, হাফ ডজন লেবু দিন। 30 টাকায় ভিক্ষুকও থু মারে। আমি মারি না বাবা, 2 টাকা উপার্জন করতেই মাথার ঘাম পায়ে পড়ে, সেখানে 30 টাকা বড়ই দুঃখজনক। আপা, আপনি অন্য কারো লগে মজা নেন, এইখানে থাইকা সরেন। 200 টাকা দিচ্ছি, 1 ডজন প্যাকেট করে দিন। এগুলো আসমান পকেটে হাত ভরলো, কিন্তু হাত তুলে তাকে থামিয়ে দিল রোজা। এই না, একদম না। তোমাকে এখন মানবতার ফেরিওয়ালা সাজতে হবে না। দরকার হয় ভাতের সাথে বিষ মিশিয়ে খাবো, তবু এই লেবু খাবো না। তাহলেই দেখবে তত্তর করে দাম পড়ে যাচ্ছে। আফার মাথায় স্ক্রু কি ঢিলায় ভাইজান? আসমান স্থির চেয়ে রইল, বুঝতে পারছে না কি করবে কিংবা বলবে। সত্যিকার অর্থে জীবনে এই পরিস্থিতিতে সে খুব কমই পড়েছে। অন্তত দরদাম এড়িয়ে চলেছে যতটা সম্ভব। রোজা কটমট করে দোকানের দিকে চেয়ে বলল, শুনেন ভাই, বাঙালি হলো লোভী জাতি। আমাদের জিহ্বা লম্বা বেশি। কোনো জিনিসের দ্বিগুণ দাম দিয়ে হলেও আমার কিনে খেতেই হবে। না খেলে লোভ মেটে না, পরিতৃপ্তি আসে না। এই কারণেই ইলিশের কেজি 2000 ছুঁই ছুঁই। তাই বলে কি লোকে কিনে না? অবশ্যই কেনে, দুর্নীতি করে উপার্জন করে হলেও কেনে, কারণ আমাদের নোলা বেশি। মানুষ যেহেতু কিনছেই, তাই দাম কখনো কমে না। মাঝখান থেকে বঞ্চিত হয় দিন এনে দিন খাওয়া, খেটে খাওয়া মানুষগুলো। চেয়ে থাকলো দোকানে। শুধুমাত্র সেই নয়, বরং আশেপাশের কয়েকজনও তাকিয়ে আছে। আসমানের হুট করে ভীষণ হাসি পেল। সে ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করল। অপরদিকে দোকানি 2 হাত তুলে বলল, আফা মাপ চাই, দোয়াও চাই। আপনি পরের বার নির্বাচনে দাঁড়ান, দেশটা ঠিক কইরা দেন। দিব, অবশ্যই দিব। আমাকে এত যোগ্য মনে করার জন্য ধন্যবাদ। আফা রে আফা, নেন নেন, আপনি 30 টাকা 4টা নিয়ে যান। আমারে ছাড় দেন বাবারে বাবা, কোন মুসিবতে পড়লাম। দোকানে সত্যি একটি পলিথিনে 4টা লেবু ভরে রোজার দিকে এগিয়ে দিল। গুনে গুনে 30 টাকা দাম পরিশোধ করে রোজা। তা ব্যাগে পড়ল। পরের সপ্তাহে দেখা হচ্ছে ভাই। আমার আল্লাহ দরকার নাই আফা, আপনি সুখে থাকেন, ভালো থাকেন, আর আমার কাছ থেকে দূরে থাকেন। হাসলো রোজা। আসমানের বাহুতে নিজের বাহু গলিয়ে ফিরতি পথ ধরল। তার হাসি মুখের দিকে তাকিয়ে অজান্তে আসমানের অদর বিস্তৃত হলো। বুঝেছো, এইভাবে বাজার করতে হয়। ও আচ্ছা। তুমি তো পুরো 200 টাকা নিয়ে লাফিয়ে পড়েছিলে কেন? বেশি টাকা তোমার, তাই না? এই তোমার মতন মানুষগুলোর জন্যই দিন দিন জীবনযাত্রার মূল্য বাড়ছে। দেশ নিয়ে এত চিন্তিত হলে কবে থেকে? থমকে পড়ল রোজা, আসমানের দিকে তাকালো। খুব বেশি দিন নয়, ইদানিং একটা রাজনৈতিক গল্প লিখছি, ধারাবাহিক সিরিজ। ভালোই পাঠক চাহিদা, তাই বোধহয় এসব বেশি ভাবছি। তুমি আর রাজনীতি? হ্যাঁ ভাবছি, দোকানি ভাই ঠিকই বলেছে, নির্বাচনে দাঁড়ালে মন্দ হয় না। মার্কা কি নেবে? কিলিং মেশিনের থেকে সেলাই মেশিন। 24 ঘন্টায় একদিন সেলাই মেশিনে ভোট দিন। সেলাই মেশিনের চাকায় দেশটা হবে দুবাই। হাসলো আসমান, নিজেকে আটকাতে পারল না। তার খিলখিল ধ্বনি প্রবাহিত হলো বহু আকাঙ্ক্ষিত হাসির মাধুর্যে। রোজা নিজেকে হারিয়ে ফেলল সম্পূর্ণ। অবলোকন করে নিল প্রিয়তমর উৎফুল্ল আস্ফালন।
পাশ দিয়ে একটি অটোরিকশা যেতে হাত তুলে থামলো রোজা। লোকাল হিসেবে ভেতরে চেপে বসলো সে এবং আসমান ব্যতীত কোনো যাত্রী নেই সেখানে। যানটি চালু হতেই রোজা ধীর কণ্ঠে বলল। বাসার সবাই ভালো আছে? চারুলতা, বাবা? থমকে গেল, পর মুহূর্তে মাথা ঝাঁকিয়ে বলল। সরি, আই মিন মিস্টার রেমান। সবাই ভালো আছে। নির্বিকার ভাবে জবাব এলো আসমানের তরফ থেকে। রোজা তার পাশে বসে মাথা নেড়ে নিজের কোলের দিকে তাকালো। ওনার খুঁটে আঙুল পেঁচালো। জানতে ইচ্ছে হচ্ছে অনেক কিছুই। সে কেমন ছিল, কি হয়েছিল, সবকিছু আসলে ঠিক আছে কিনা, অনেক কিছু, কিন্তু কিছু উচ্চারণ করা সম্ভব হলো না। এক দুর্বোধ্য দেয়াল তুলে দিয়েছে আসমান তাদের মাঝে। তাই বর্তমানে এসব আলাপের অধিকার নিয়ে দ্বিধায় পড়ছে রোজা। আমরা হঠাৎ আসমানের নিচ থেকে উচ্চারণে রোজা ফিরে তাকালো, দৃষ্টি তার সামনেই। সিটি ইউফোরিয়ার ঠিকানা বদলাচ্ছি দ্রুতই। মানে? এক মুহূর্তের জন্য থপ করে উঠল রোজার বুক। আসমান কি দূরে সরে যাচ্ছে? ইতালি চলে যাচ্ছ? নিজের অভ্যন্তরে ঘূর্ণিপাক চাপা দিয়ে জানতে চাইল রোজা। তার কণ্ঠের অস্বাভাবিক কম্পন আসমানের নজর এড়ায়নি। মাথা নেড়ে সে বলল, না, গুলশানে। গুলশানে কেন? রেমান পরিবারের পৈতৃক নিবাস সেখানে। এতদিন নিরাপত্তাজনিত কারণে সেখানে বসবাস ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে আর বাধা নেই। বাবার ইচ্ছা আমরা সেখানেই থাকি। দৃশ্যমান ভাবে স্থবির নিঃশ্বাস ফেল রোজা। নিজেকে হালকা মনে হচ্ছে তার। এক মুহূর্তের জন্য ভেবেছিল এই বুঝি চাঁদকে হারিয়ে ফেলল। ঠিক তখনই অটো রিক্সা থামলো। নতুন যাত্রী উঠলে তেজশ্রী শরীর এলিয়ে এক তাগড়া যুবক রোজার পাশেই বসে পড়ল। নির্বিকার ভঙ্গিতে ফুঁকতে থাকলো একটি সিগারেট। তার এতটাই কড়া তামাটে গন্ধ যে রোজার কাছে এসে পড়ল। সে কেজিত সরে বসতে চাইল, কিন্তু ছোট সিটে তা সম্ভব হলো না। ঝাঁকির সঙ্গে সঙ্গে যুবকের বিখেয়ালি কোনই ঠেকছে তার অঙ্গে, নাকি ইচ্ছাকৃতভাবে। একটু সরে বসবেন প্লিজ? নিজের কণ্ঠস্বর সংযত রাখলো রোজা। যুবক তার দিকে এক নজর তাকালো, কোনো প্রতিক্রিয়া না দেখে আপন কাজে মনোযোগ দিল। বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। রোজা পুনরায় কিছু বলতে উদ্যতই হচ্ছিল, কিন্তু তার উরুতে স্থাপিত হলো একটি বলিষ্ঠ হাত। শট করেই পাশে ফিরে আসমানকে দেখলো রোজা। ইশারায় তাকে উঠতে আদেশ করলো সে। আসন বদলে রোজাকে এক পাশে নিয়ে নিজেই মাঝখানে বসলো আসমান। তাতে যুবকের মুখে বিরক্তির কুঞ্চন সৃষ্টি হলো। তাকালো আসমান তার দিকে। নিগুড় দৃষ্টির শীতলতায় অজানা শিহরণ খেলে গেল যুবকের অঙ্গ চড়ে। এটা পাবলিক ট্রান্সপোর্ট, দয়া করে ভদ্রতা বজায় রাখুন। বজ্রকণ্ঠে কঠোরতায় কাঁপলো যুবকের হৃদয়। একটি শক্ত ঝোঁক গেলে মুহূর্তে এসে পাশ ফিরল। আঙুল থেকে সিগারেটটা ছুঁড়ে ফেলে আসনের এক পাশে লেপটে গেল। আসমান বুকে দু বাহুতে ভাঁজ করে সামনের দৃশ্যটির দিকে এক নজরে চেয়ে থাকলো। রোজা নজর ফিরিয়ে বাইরের দিকে চাইতে তার ঠোঁট জুড়ে এক স্নিগ্ধ হাসির ধারায় খেলে গেল। বাসায় পৌঁছেই দ্রুত কাজে লেগে পড়ল রোজা। সকল বাজার সদাইপাতি গুছিয়ে রাখলো প্রথমে। আসমান তাকে কোনো প্রকার বিরক্ত না করে প্যান্টের পকেটে হাত ভরে চারিপাশে হেঁটে হেঁটে দেখতে লাগলো ছোট্ট নীরটিকে। একটি বেডরুম, তার সঙ্গে লাগোয়া সরু বারান্দা। এদিকের ঘরটা কার্যক্রম এবং খাওয়া দাওয়ার জন্য ব্যবহৃত হয়, যেখানে রয়েছে দুটি প্লাস্টিকের চেয়ার, একটি টেবিল, একপাশে একটি তাক ঝোলানো, যাতে ছোটোখাটো কিছু জিনিস এবং তার সঙ্গে বই পুস্তক নজরে পড়েছে। একটি ফাইল তুলো আসমান। উল্টে দেখল রোজার বিভিন্ন সার্টিফিকেটের ফটোকপি, বিদ্যালয়ের ভর্তির ফর্ম। আবারও জায়গা মতো তার রেখে দিয়ে উঁচু ঘুরতে কিচেনে নজর পড়ল রোজাকে। রান্না চড়িয়েছে একটি মাত্র চুলায়। কিছুক্ষণ পরেই এলো আসমানের কাছে। লেবু শরবত করে দেব, খাবে? মাথা নাড়ল আসমান। খাবে? ঠিক আছে, ভাত আর ডালের চড়চড়ি করছি, কিছুক্ষণের মাঝেই হয়ে যাবে। কি না। খাবে কি খাবে না জিজ্ঞেস না করে দ্রুত কাজে উধাও হলো রোজা। জিজ্ঞেস করার প্রয়োজন নেই তার। জানে সারাদিন সামান্য পানিটুকু হয়তো পেটে পড়েনি আসমানের। রান্না সম্পূর্ণ হতে হতে রোজা দ্রুত গোসল সেরে আসলো। গোসলে সেরে আসলো। টেবিলে খাবার বেড়ে দিল। তেমন আহামরি কিছু করা হয়নি। ভাত, ডাল এবং ডিম ভাজা। প্লেটে ভাত বেড়ে নিতে নিতে চেয়ারে আনমনে বসে থাকা আসমান তার কার্যক্রমের দিকে চেয়ে রইল। নিজেকে শুধালো, কি করছে সে এখানে? তোর তো এখানে উপস্থিত হওয়ার কথা ছিল না।
কোনো উদ্দেশ্যও ছিল না রোজার সঙ্গে সম্পূর্ণ সন্ধ্যাটা কাটিয়ে রাত্রি গভীর করবার। তবুও তার ঠিকানা অজান্তেই এসে থমকেছে এই ছোট্ট অথচ উষ্ণতে পরিপূর্ণ নীরের মাঝে। কেন? কি হয়েছে তার? কি করছে সে? কেন করছে? উফ, এত প্রশ্ন কেন তোর? যা হচ্ছে হতে দে, প্রশান্তি পাবি। ক্রোধান্বিত হয়ে উত্তর করলো অন্তর। আসমান দমে গেল। অদ্ভুত দ্বিধা এবং দোলাচলে আসক্ত হলো। প্লেটও এগিয়ে দিয়ে রোজা তার ধোয়াটে দৃষ্টির সামনে তুড়ি বাজিয়ে পড়ল। মিস্টার, কোথায় হারিয়ে গেলেন? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। খেতে ইচ্ছে করছে না, আমার বাসায় যাওয়া উচিত, রাত হয়ে যাচ্ছে। সত্যি সত্যি উঠে পড়লো আসমান। রোজা জোরপূর্বক তার হাত পাকড়াও করে ঠেকালো, তাকে বসিয়ে দিল চেয়ারে। চুপ, খালি যাই যাই করে একটা ঘুষি দিয়ে নকশা ফাটিয়ে দিব, ইডিয়ট। উভয় হাত মুষ্টিবদ্ধ করে হাসির ধমক নিবারণ করলো আসমান। বিস্মিত হয়ে আবিষ্কার করলো ইডিয়েট শব্দটির অভাব বোধ করছিল সে। তাকে নতমুখে ভাবতে লক্ষ্য করে রোজা একটি নিঃশ্বাস ফেল। দ্বিতীয় চেয়ারে চেনে প্লেট তুলে বসে পড়লো আসমানের মুখোমুখি। প্রতিবাদের সুযোগ না দিয়ে এক টানে মাস্কটি খুলে ছুড়ল এক পাশে যেন ঘৃণিত বস্তু। চাঁদের সৌন্দর্য অবলোকনে বাধা দিচ্ছে, তাই তা আক্রোশ। তারপর ডিম ভাজা এবং ঘন ডাল মিশিয়ে গ্রাস তৈরি করে আসমানের মুখের সামনে ধরল। বড় করে মুখ খোলো। চ্যাপ চ্যাপ করে চেয়ে থাকলো আসমান। কি হলো? অমন হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? ডাল ভাতেই তো, গরুর গোবর মেশাইনি। গোবরের কথা শুনে নাক কোচকালো আসমান। তাতে বিনোদিত হয়ে রোজা পুনরায় বলল, কতক্ষণ ধরে গাছ তুলে আছি? খাবে নাকি আমি নোংরা বলে আমার হাতে খেতে অস্বস্তি হচ্ছে? সহসাই অজানা এক শিখা প্রচলিত হলো আসমানের গভীর কালো দৃষ্টিতে। ছট করে রোজার কবজি পাকড়াও করলো সে এক টানে। মুখে উড়ল সব চা। খিলখিল করে হাসতে গিয়েও মাঝপথে থমকে গেল রোজা। অভ্যন্তর শিউরে উঠল। আঙুল আসমানের ঠোঁট এবং দাঁতের স্পর্শ ঠেকেছে। উত্তেজনায় বেখেরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু এই বিষয়টির কথা মাথায় আসেনি। হৃদস্পন্দন সামলে আরেক গ্রাস তুলল, তারপর আরও এক গ্রাস। ক্রমশ রোজার হাতের কম্পন বাড়ল। নিঃশব্দ অনুভূতি স্পষ্টতই অনুভব করলো আসমান। মস্তিষ্ক এক কথা বলছে তাকে, কিন্তু হৃদয় আরেক কথা। দ্বিতীয়বার জয়ী হলো তার হৃদয়। অন্তিম গ্রাস আসমানের মুখে দুলে দিতেই দাঁতের পাটির মাঝে আলতোভাবে তার তর্জনী আঁকড়েই ধরল আসমান। ভ্রু কুচকে এলো রোজা। সম্পূর্ণ চেহারা ছেয়ে গেল লালিমায়। কি হলো ওই মুহূর্তে কেউই বলতে পারবে না। আসমান রোজার কবজি ধরে ফেলল। হাতের তালুর ভাঁজ স্পর্শ করলো জিহ্বা। আলতো কিছু ছোঁয়া। রোজার শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলিয়ে বুকের মাঝে নিঃশ্বাস আটকে এলো তার। আসমানের দোহাটে দৃষ্টি এবং অভাবনীয় কার্যক্রম সর্বাঙ্গ উলট পালট করে রেখে দিয়েছে। এক ঝটকা নিজের হাত সরিয়ে নিল রোজা। তাতে যেন একটি ধাক্কা খেয়ে বাস্তবতায় ফিরল আসমান। মিটমিট করে তাকালো। কি করছিল সে এতক্ষণ? কোথায় হারিয়ে গিয়েছিল? দ্রুত উঠে দাঁড়ালো রোজা। আমতা আমতা করে বিব্রত ভঙ্গিতে বলল, আমি প্লেট রেখে আসছি। এক ছোট। রোজা কিচেনে ঢুকে পড়তেই নীরবতা ছেয়ে গেল আসমানকে। এক গভীর আতঙ্ক গ্রাস করলো তাকে। এই কোন অগ্নি খেলায় মেতেছে সে? মাথা ঠিক আছে তার? একদম ঠিক নেই। দৃষ্টির সামনে তার বিপদ সংকেত ঝুলছে। চিৎকার করে মস্তিষ্ক বলে চলেছে, পলায়ন করো এক্ষুনি, প্রস্থান করো, অন্যথায় ধ্বংস। এক হিমশীতল আবরণে নিজেকে আচ্ছাদিত করে উঠে পড়ল আসমান। রোজা ছুঁড়ে রাখা মাস্কটি তুলে মুখে পড়ল। আমি গেলাম। আতর্ক উচ্চারণ করলো দ্রুত কণ্ঠে। রোজার প্রতিক্রিয়া অপেক্ষা করলো না। হন হন করে হেঁটে এগোলো দরজার দিকে। হাতল ধরে বাইরে পা রাখতে গিয়েই চলে উঠল তার শরীর। মাথা চেপে ধরল এক হাতে। বেশ অনেকক্ষণ ধরে মাথাটা ধরেছিল, তার সঙ্গে দুর্বলতা। তবে এবার সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে তাকে। দৃষ্টি ঘোলাটে হয়ে পড়েছে। দরজার সাথে আসমান ঠেকালো নিজেকে। ভারসাম্য বজায় রাখলো নিজের হাত দেয়ালে ঠেকে। গভীর প্রশ্বাস গ্রহণ করলো। লাভ হলো না। শরীর গুলিয়ে উঠল। তবু অবাধ্য পদক্ষেপ। বাইরে পা রাখতেই তার জ্যাকেট আঁকড়ে ধরল রোজা। জোর টানে পিছনে সরালো। ব্যতিব্যস্ত হয়ে হাত রাখলো কপালে, অতঃপর গলার হাঁটিয়ে ঘাড়ে। তোমার প্রচন্ড জ্বর হয়েছে আসমান। রোজার হাতখানা জোরের সঙ্গে সরিয়ে আসমান মাথা নাড়ল। ওসব কিছু না, বাসায় পৌঁছে একটা ট্যাবলেট খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না।
পরোয়াহীন হয়ে আবারও বাইরের দিকে এগোতে রোজা দুই হাতে তার কাঁধ খামচে ধরে পেছন টেনে আনলো, সশব্দে দরজাটি বন্ধ করে রীতিমতো চিৎকার তুলল। এই অবস্থায় তুমি কোথাও যাবে না আসমান। অনুরোধ জানাইনি, আদেশ করেছি আমি। আদেশ? তাও আবার ধ্বংস আধিপতিকে, পরাশক্তিদের মহারাজকে? হাস্যকর নয় কি? মোটেও হাস্যকর নয়। আসমানকে টানতে টানতে নিজের রুমে আনলো রোজা, ছেলে দিল বিছানায়। শীতকালে ব্যবহারের জন্য গত সপ্তাহে কেনা নতুন কম্বলটি ট্রাঙ্কে থেকে বের করে বিছানায় রাখলো। দ্রুত হাতে খুলে নিল আসমানের পরিধানের জ্যাকেট, তারপর টি শার্ট। বাধা দেওয়ার প্রচেষ্টা চালালো না আসমান, তার ভীষণ গা গুলাচ্ছে। খাবারের কারণে কি চোখ মুখ খিচে অন্তর্দহন সামলাচ্ছে সে। রোজার সামনে ক্রমশ উন্মুক্ত হলো আসমানের শুভ্রতা, প্রশস্ত বুকে দৃষ্টিপাত ঘটাতেই সে থমকে গেল। চেপে এলো তার হৃদয় হাহাকারে। আসমানের বুক জুড়ে কাটাকাটির চিহ্ন, বিশেষ করে বাম কাঁধের নিচ থেকে একেবারে ডান কোমর পর্যন্ত বয়ে গিয়েছে কিঞ্চিত গভীর দগদগে শুষ্ক ক্ষত। দৃষ্টি টলটলে হলো রোজার। আর কত কলঙ্ক বই বেড়াচ্ছে তার প্রিয়তম, ঠিক কতখানি যন্ত্রণা সে লাভ করেছে ভাগ্যের নিষ্ঠুর চক্রে। আদত কি তা কোনোদিন পরিমাপ করা সম্ভব? আসমান এক ক্রোধ অনুভব করলো সে নিজের মাঝে। এই চিহ্নের স্রষ্টা সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। ওই রমণী যদি কোনোদিনও রোজার সামনে এসে দাঁড়ায়, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়বে রোজার জন্য। যেই হাল সে তার ছাতির করেছে, তার উপযুক্ত প্রতিদান ভোগ না করিয়ে তাকে ছাড়বে না রোজা। কিন্তু এই মুহূর্তে আসমানের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। দ্রুত কাজগুলো করলো সে। বাসায় ফ্রিজ নেই, তাই চতুর্থ তলার আন্টির কাছ থেকে কিছু বরফ আনলো, তা পানিতে দিয়ে ঠান্ডা করে তন্ন তন্ন করে খুঁজে নির্বাচন করা সব থেকে নরম কাপড়টি ভেজালো আসমানের গ্রীবাদেশ, বক্ষ এবং উদর মুছে দিতে শীতল আশায়। থার্মোমিটার থাকলে ভালো হতো, কিন্তু তা নিয়েই। অজ্ঞতা যা আছে তাই ব্যবহার করা উচিত। আসমানের মাথায় একটি রুমাল দিয়ে জলপট্টি চেপে তার হাত টেনে ধরলো, মুছতে লাগলো আঙুলের ফাঁক। হাতটি যথারীতি শীতল, কোনো উষ্ণতা নেই। এই হাত ছুঁয়েছে, শারীরিক তাপমাত্রা আন্দাজ করা অসম্ভব। তাই রোজা আগে অনুধাবন করেনি ভেতরে ভেতরে কতটা অসুস্থতা বোধ করছিল আসমান। আসমান একদম নিশ্চুপ, শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করে চলেছে। চোখ জোড়া বন্ধ, কেমন বোধ করছে সে। প্রচণ্ড খারাপ নিশ্চয়ই, না হলে এমন এলিয়ে যাওয়ার মানুষ আসমান নয়। দুরু দুরু বকে আসমানের কবজি মুছতে গিয়ে বিষয়টি আবিষ্কার করলো রোজা। বাম হাতের কবজি আবদ্ধ রেজিনের ব্রেসলেটে, যার প্রান্তে ঝুলছে অর্ধচন্দ্র। সম্পূর্ণ স্থির হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজা। কণ্ঠ শুকিয়ে তার, তিত্তির করে কাঁপতে থাকলো সর্বাঙ্গ। সে কি ভুল দেখছে? এভ্রম হয়েছে তার। মুঠোর মাঝে আসমানের লম্বাটে শিরা উপশিরা আঙুলগুলো নড়ে উঠে জানান দিল যেন সে কিছুই ভুল দেখছে না। বারান্দা বেয়ে পূর্বাহ্নের স্নিগ্ধ দৃপ্তি চুইয়ে প্রবেশ করেছে ভেতরে। আরামদায়ক এক উষ্ণতা অনুভূত হচ্ছে সমস্ত শরীর হতে। অন্তর পর্যন্ত দীর্ঘ এক প্রশ্বাস গ্রহণ করে মিচিমিচি করে নয়ন পল্লব মেলে তাকালো আসমান। ছোট্ট ঘরটির মলিনতা আচ্ছাদিত শুভ্র সিলিং নজরে এলো সর্বপ্রথম। কয়েক সেকেন্ডে সময় গ্রহণ করে মস্তিষ্ক আলসেমি ভেঙে জাগ্রত হতে আবিষ্কার করলো একটি কম্বলে মুড়িয়ে রয়েছে সর্বাঙ্গ তার। নড়তে গেলেও কিন্তু বাধা পড়লো হাতের বাঁধনে। চট করে পাশ ফিরে চাইতে মুখাপটি নজর এলো নিদ্রাচ্ছন্ন রোজা। মেঝেতেই বসে আছে, শুধুমাত্র মাথাটি ঠেকানো বিছানায়, ঠিক আসমানের হাতের কাছে, যেটি এই মুহূর্তে তার মুঠোয় আবদ্ধ শক্তভাবে। চমকালো আসমান। গত রাতের খুব বেশি স্মৃতি নেই তার। জ্বরের ঘোরে যন্ত্রণা বোধ হচ্ছিল, একবার বমিও করেছে। রোজা মাঝরাতে তাকে দুটো পাউরুটি খাইয়ে এরপর ওষুধ দিয়েছিল, এরপর আবার শুয়ে পড়েছে। চোখ বোঝার পর আর কিছু স্মরণে নেই। একটি দীর্ঘশ্বাস নির্গত করে নিজের কপালে হাত ছোঁয়ালো আসমান। খানিকটা উষ্ণ, যদিও নিজের তাপমাত্রা নিজে মাপা দুঃসাধ্য, তবুও ঠাউর করে নিল জ্বর নেমে এসেছে। শরীর ফুরফুরে অনুভূত হচ্ছে। অতর্কিতেই টের পেল এর কারণ। শরীরে কম্বলটা থাকলো, তার টি শার্ট জ্যাকেট ভাঁজ করা বিছানার পাশের আলনাখানার তাকে শরীর মুছিয়ে দিয়েছিল রোজা। এই জন্য হয়তো এমন সুস্থতা বোধ। আনমনে ঘুরে আবারও রমণীতে দৃষ্টিপাত ঘটালো। ক্লান্তি খচিত তার অঙ্গ জুড়ে। সারাটা রাত জাগ্রত ছিল আসমানের সেবায়। হয়তো সকালের দিকেই ঘুমিয়েছে, তাকে জাগানোর ইচ্ছে হলো না।
কিন্তু যেই অবস্থায় ঘুমাচ্ছে তাতে তো শরীর ব্যথা হবে। পরবর্তীতে কোনো সন্দেহ নেই, ঘুমন্ত মুখশ্রী অবলোকন করে গেল আসমান। মনে হলো যেন এর আগে রোজাকে কখনো এমনও নিগুড়ভাবে পর্যবেক্ষণ করা হয়নি, তাও এতটা কাছ থেকে। আহামরি চোখ ধাঁধানো সুন্দরী, রোজাকে সেই শ্রেণীতে ফেলা যাবে না কোনো আঙ্গিকেই। নেহাতেই স্বাভাবিক, আর তার নারীসুলভ সৌন্দর্য, উজ্জ্বল চেহারা জুড়ে খচিত নিষ্পাপ মায়াবী স্নিগ্ধতা, তার সঙ্গে কিঞ্চিত কঠোরতার মিশেল। চেহারার একটি বস্তু আকর্ষণীয় ঠেকলো আসমানের নিকট। বদ্ধ চোখের পাতায় সংযুক্ত লম্বা চেয়ে ঘন পাপড়ি তিত্তির করে কাঁপছে শিশির ভেজা ঘাসের মতন। লম্বা ললাটে এলোমেলো ছড়ানো কেশরাজি বিনুনি পাকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরিশ্রমে অগোছালোই হয়েছে। অদ্ভুত এক টান অনুভব করলো আসমান। স্বয়ংক্রিয়ভাবে তার উন্মুক্ত হাতটি উত্তোলিত হলো, আঙুলগুলো ছুঁয়ে গেল রোজার কপালে, চুলের গুচ্ছে সরিয়ে মুক্ত করে দিল ললাটকে। তাতে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে আঁকিবুকি কেটে চলল আনমনে। সুকুচকে এলো রোজার, তাতে দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু ঘুম ভাঙল না মেয়েটির, বরং মুঠোয় থাকা আসমানের হাতটি আরও কাছে টেনে তাতে কপাল ছোঁয়ালো, যেন আরামদায়ক বালিশ তা। অতঃপর পুনরায় পাড়ি জমালো নিদ্রা রাজ্যে। সম্পূর্ণ স্থির হয়ে পড়ল আসমান, হাতের তালুতে রোজার ত্বকের স্পর্শ এবং চাপে তার হৃদয় আবেশিত হয়ে পড়ছে ক্রমশ। একটি শক্ত চোখ তার গ্রীবায় ঝেউ খেলিয়ে নেমে গেল উদরে। হাত গুটিয়ে নেওয়ার ইচ্ছে, কিন্তু রোজার নিদ্রা ভঙ্গ হবে তাতে। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। ভাবতে ভাবতে কখন যে তার হাতে রোজার কপাল ছুঁয়ে দিতে থাকলো, অতি স্নেহের সঙ্গে চেচুকু পেল না। তুই কি করছিস আসমান? ভুলে গেছিস এই ধরিত্রীর বুকে তুই এক অভিশাপ? অযোগ্য কাপুরুষ তুই। যেই তোর জীবনে জড়িয়েছে সেই অচিরে হারিয়েছে আপন অস্তিত্ব। এরপরেও এমন বেহায়াপনার দুঃসাহস কিভাবে হয় তোর অন্তরের? এক তীব্র উপলব্ধি খেলে গেল আসমানের সর্বাঙ্গ জুড়ে। পরাজিত হলো অনুভূতির দল, জয় লাভ করলো অনুভূতিহীনতা। পরম শীতলতা আচ্ছন্ন হলো হৃদয়, দুয়ার দিল অন্তরের। নির্বিকরতা ছেয়ে গেল অস্তিত্বে, অনুসরণে কঠোরতা। এক টানে রোজার কাছ থেকে নিজের হাত সরিয়ে নিল আসমান। খানিক বেপরোয়াভাবে নিদ্রাভঙ্গ হলো রোজার, উঠে পড়ল ধরফর করে। কি 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 হয়েছে? তুমি ঠিক আছো আসমান? কোনো সমস্যা, কষ্ট হচ্ছে কোথাও? রোজা সত্যি ভরকে গিয়েছে, হৃদস্পন্দন সীমা ছাড়িয়েছে। শুকনো ঢোক গিলে সে তাকালো বিছানায় উঠে বসা আসমানের দিকে। অনুভূতি শূন্য তার দৃষ্টি। গতকালের দুর্বলতা অদৃশ্য হয়েছে, পুনরায় আবির্ভূত হয়েছে নিটল হিমালয়। আসমান, আমি ঠিক আছি। মৃদু শুষ্ক কণ্ঠে জবাব এলো। রোজা উঠে দাঁড়ালো, হাত বাড়লো সম্মুখে। দেখি জ্বরটা পড়েছে কিনা। পারল না রোজা স্পর্শ করতে। আসমান জোর ঝটকায় সরিয়ে দিল তার হাত। খানিক অধিক জোর পড়েই গেল অজান্তে রোজার সমস্ত হাত ছিনছিন করে উঠল। সেটি বুকে টেনে নিয়ে হতচকিত দৃষ্টিতে চেয়ে থাকলো রোজা। আসমান ভ্রুক্ষেপটুকু পর্যন্ত করল না, কম্বল সরিয়ে উঠে পড়লো হন হন করে। ঢুকলো বাথরুমে। রোজা থ হয়ে রইল। তার মেজাজের এমন হঠাৎ পরিবর্তন ভাবাচ্ছে। নিজেকে কিছুক্ষণ বুঝিয়ে বেসিন থেকে হাত মুখ ধুয়ে চুলায় কড়াই জড়ালো। আলু ভাজা করার উদ্দেশ্যে আলুর ফালি কেটে নিতে নিতে আসমান সম্পূর্ণ তৈরি হয়ে এসে পড়ল। আমি যাচ্ছি, গতকাল রাতের জন্য ধন্যবাদ। ভালো থেকো। এতটুকুই। দরজার উদ্দেশ্যে পা বাড়লো সে। রোজা হুড়মুড় করে উঠে পড়লো, ছুটলো আসমানের কাছে। তুমি আসলেই সুস্থই আছো? তুমি আসলেই সুস্থ আছো? সকালে ডক্টরের কাছে নিয়ে যাব ভেবেছিলাম। একটু অপেক্ষা করো, নাস্তা তৈরি করছি, খেয়ে এরপর একসাথে বের হই। না। রান্নাঘরে ফিরতে যেও থমকে গেল রোজা। আসমানের কণ্ঠে এতটা শীতলতা মিশ্রিত ছিল যে তার শরীরে শিহরণ খেলিয়ে দিয়েছে। পরপুরুষের উদ্দেশ্যে এত মায়া বাঞ্ছনীয় নয় রোজা। ঘুর আসমান তৎক্ষণাৎ খপ করে তার হাত পাকড়াও করলো রমণী। মাথা কাত করে তাকাতে তার স্নিগ্ধ চেহারা যন্ত্রণা এবং ক্রোধের মিশ্রিত অনুভূতি পর্যবেক্ষণ করা গেল। পরপুরুষ? ভ্রু খিচে আসমানের পরিধানের জ্যাকেটের হাতা গোটালো রোজা। হাতের পরিধানকৃত ব্রেসলেটটি কোমল তৃপ্তিতে বিশদ মায়ার প্রজ্বলন ঘটল। কিছুটা হতচকিত হলো আসমান, চেয়ে থাকলো রোজার গভীর অভিব্যক্তির পানে। পরপুরুষ? এটা তাহলে কি আসমান? তুমি কেন পরনারীর দেয়া উপহার নিজের মাঝে ধারণ করে আছো?
রোজার হাতের মাঝে আসমানের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হলো এতটা জোরের সঙ্গে যে শুভ্রতার মাঝে ফ্যাকাশে ভাব স্পষ্টতর ভাসল। চঞ্চলে অনুভব প্রস্ফুটিত হলো রোজার দৃষ্টি জুড়ে অত্যন্ত আবেগ নিয়ে সে তাকালো নিজের চাঁদের উদ্দেশ্যে। দুঃসাহস অর্জন করে এগুলো দুহাত রাখলো আসমানের কাঁধে। কেন বারবার পালাতে চাইছো চাঁদ? তুমি নিজেও অনুধাবন করছো অন্তরের বাসনা, তারপরেও কেন নিজেকে গুটিয়ে নিচ্ছ? কেন এতটা কষ্ট দিচ্ছ আমাকে? না, আমাকে দূরে ঠেলে দিচ্ছ বলে নয়, বরং তোমার অবস্থান ভেবেই আমার কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট। কম্পিত হাত তুলে রোজা স্পর্শ করল আসমানের কপল হালতোভাবে, যেন গভীর স্পর্শের অধিকার নেই, এতটুকুই তাদের মাঝে সীমারেখা। গতকাল যখন তোমায় কাঁদতে দেখলাম, কি মনে হয়েছিল জানো? যেন আমার হৃদয় উগড়ে কেউ টুকরো টুকরো করছে। যখন কোনো মতেই তোমার কান্না থামছিল না, তখন নিজের সামনে শুধু অন্ধকার দেখেছিলাম, দিশাহারা পথিকের মতন। মুহূর্তের জন্য আসমানের কৃষ্ণগহ্বরে অনুভূতির ক্ষীণ প্রবাহ লক্ষ্য করা গেল। উৎসাহিত হয়ে রোজা আর একটু অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিল। করুণ আবেদন নিয়ে জানালো, আসমান, আমার চাঁদ, আমি কোনো দিন তোমাকে বদলাতে চাই না। তুমি আমার অমানিসার চাঁদ। এই অমানিসার হাত ধরেই আমি আজ জীবন বাঁচতে চাই। দীপ্তির ছোঁয়া লাগবে না গায়ে? ঠিক আছে, আমি মানিয়ে নিব। শুধু তোমাকে নিজের পাশে চাই, আপন বলে পরিচয় দেওয়ার মতন এই জগতে একটা মানুষ চাই। সেই স্থানে অন্য কাউকে বসানো যায় না? বিন্দু মাত্র সময় নিল না রোজার উত্তর করতে, মাথা নাড়ল। যায় না আসমান, যায় না। আমার সবটুকু নিবেদন শুধুমাত্র তোমার প্রতি। তুমি বলো আমাদের দুনিয়া আলাদা, দুই ভিন্ন মেরুর বাসিন্দা আমরা, কিন্তু আমি বলি আমরা একদম এক। এই ধরিত্রীর বুকে অবহেলায় জন্ম নেয়া পাশাপাশি দুটো ঘাস ফুলের মতন, যাদের নিজের রক্ত বলতে দুনিয়ায় কেউ নেই। এতিম, সর্বহারা, নিঃস্ব। শুধুমাত্র তোমাতেই আমার সবটুকু অনুভূতি জড়ানো। তোমার হাত ধরে আমি নির্দ্বিধায় এগোতে পারবো, ভরসা করে কাঁধে মাথা রাখতে পারবো। ভরসা? আমি রক্ষক, তুমি ভক্ষক। মৃদু হাসে রোজা, অশ্রুসিক্ত নয়নে তা ছেকল অদ্ভুতরে অপূর্ব। আসমানের দুহাত নিজের দুমুঠোয় আবদ্ধ করে রোজা জানালো, ভক্ষক হতে পারো অন্যদের জন্য, কিন্তু আমার জন্য নও। তুমি আমার ভাগ্যাকাশের এক ফালি সুখের চাঁদ, যে নিজের জ্যোৎস্না নিয়ে আবির্ভূত হয়েছিল আমার জীবনে। সবটুকু উজাড় করেছে আমার তরে, রক্ষা করে গেছে আমাকে সম্মুখ কিংবা আড়াল থেকে। এরপরেও তোমায় ভরসা করা উচিত নয় বলছো? নিঃশব্দ আসমান শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আসমান, আমাদের মাঝে যা যা হয়েছে তা কি ভুলে যাওয়া যায় না? নিজের জীবনকে আরেকটিবার সুযোগ দেওয়া যায় না পরিপূর্ণতা লাভের? বিশ্বাস করো তোমার প্রতি আমার নিবেদন কোনো করুণা নয়। কেন বারবার দূরে ঠেলার পরও বেহায়ার মতো কাছে আসতে চাও? আমার নিজের স্বার্থে। আসমানের কৃষ্ণ গহ্বরে নিজের তারকা খচিত দৃষ্টিপাত করল রোজা, অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে ব্যক্ত করলাম, এ করুণা নয় আসমান, এ আমার স্বার্থ। আমরা কাকে নিজের জীবনে পাশে চাই জানো? যে আমাদের খুশি রাখতে পারে, যার পাশে নিজেকে নিরাপদ অনুভব করি, যাকে ভরসা করে এগিয়ে যেতে পারে। অনুভূতি মানেই স্বার্থপর। আপন চাহিদা পূরণে আমরা সকলে সচেষ্ট। তাকে এই অন্তর সবটুকু নিংড়ে চায় যে আমাদের সুখে রাখতে পারে। অতএব আমি নিজের সুখের কথাই ভাবছি। তুমি আমাকে সুখী করেছো চাঁদ। চেরল আসমান দীর্ঘক্ষণ এক বুক আশা নিয়ে বাকরুদ্ধ অপেক্ষা করল রোজা। হয়তো এবার গলবে ওই হিমবাহ। তার প্রতি একটু হলেও আবেদন জন্মেছে পাথর মানবের অন্তরে, তাই না? রোজাকে আরো একবার মহাবোকা প্রমাণিত করে নিজের দুহাত ছড়িয়ে নিল আসমান। শীতল দৃষ্টি তার নয়ন জুড়ে। ওই শোষণীয় গহ্বরে সামান্যতম অনুভূতি ছিটে ফোটা নেই। এ যেন আসমান নয়, রোজার সামনে দণ্ডায়মান বর্তমানে প্রথমবার দেখা সেই পরাশক্তিধর পিশাচ। এক মুহূর্তে বুঝে গেল রোজা কি হতে চলেছে। প্রত্যাখ্যান, অত্যন্ত বাজেভাবে প্রত্যাখ্যান।
রোজার চিবুক চেপে ধরল আসমান, 2 আঙুলে জোরপূর্বক মুখ তুলে মেলল নিজের অসহনীয় দৃষ্টি। আমি ব্যতীত কাউকে হৃদয়ের আসনে বসাতে পারবে না। আমি তোমার সকল সুখের উৎস। তাহলে জেনে রাখো, আমার জন্য সেই সকল কিছুর একমাত্র অধিকারিণী চিত্রলেখা। যে নামটি শ্রবণে সর্বদা আফসোস এবং বিষাদ অনুভূত হতো, আজ সেই নামটি অত্যাধিক যন্ত্রণা দিল। রীতিমতো শরীর কাঁপিয়ে যন্ত্রণা। নিজের দৃষ্টি ফেরাতে চাইলেও সম্ভব হলো না। আসমানের শক্ত বাঁধনের কারণে অশ্রু টপ টপ করে গড়াতে থাকলো রোজার গাল বেয়ে। আমি কিভাবে তার আসনে নতুন কাউকে বসাতে পারি রোজা? ভেবে দেখেছো কি একবারও? কোনো উত্তর নেই এই প্রশ্নের। আসমানের সামনে পরাজিত হলো রোজার সকল অনুভূতি। অনুধাবন করতে পারছে সে বর্তমানে যত জোরালোভাবে সে আসমানের নিকটবর্তী হতে চাইবে, তার চেয়েও দ্বিগুণ শক্তিতে আসমান তাকে দূরে ঠেলবে সর্বদা। তার চিবুক ছেড়ে দিয়ে কয়েক পা দূরে সরে দাঁড়ালো আসমান। অন্তিমবারের মতো বলছি রোজা, অমানিসার দুনিয়ায় অনুপ্রবেশ করতে যেও না। অভিশাপে গুড়িয়ে যাবে। এতগুলো দিন ধরে নিজের ভেতর জমিয়ে রাখা অনুভূতির পারদ আজ সীমা ছাড়ালো। চুপ থাকা সম্ভব হলো না রোজার পক্ষে। কাঁদতে কাঁদতে চিৎকার ছুড়ল। তাহলে কেন কেন এসেছিলে আমার দুয়ারে? ভালোই তো ছিলাম আমি, নিরাশ হয়ে শুধুমাত্র স্মৃতি নিয়ে বেঁচে। কেন কেন ওই অশ্রু সজল নয়নে সামনে আসলে? কেন আলিঙ্গন করতে দিলে? আমাকে কি মনে হয় পুতুল, যখন যেমন ইচ্ছে তেমন খেলে যাবে আর আমি চুপচাপ সহ্য করে যাব? আসমান নিজের কপলে তর্জনী ছুঁয়ে দিল, যেন নিজেকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা। পাল্টা চিৎকার করতে ইচ্ছুক নয় সে। রোজা এগুলো তার জ্যাকেটের কলার আঁকড়ে ধরে ঝাঁকি দিয়ে বলতে লাগলো, জবাব দাও। নিশ্চুপ কেন? কেন এসেছিলে আমার জীবনে? কেন এসেছিলে আমার কাছে? কিসের জন্য? কেবি গ্রুপের পতন হয়েছে, বাদশাহ কায়সারকে হত্যা করেছ, তাতে আমার কি? কেন আমাকে পুনরায় আশান্বিত করলে? কেনই বা এখন সব অনুভূতি অস্বীকার করলে বলো? যদি আমার জন্য বিন্দু মাত্র পরোয়া না থাকে, থাকে তবে কেন নিজের কবজিতে জড়ালে আমার আবেগ অনুভূতির জড়ানো উপহার? এক প্রত তরঙ্গ খেলে গেল আসমানের সর্বাঙ্গে। বাম হাতের কবজিতে থাকালো সব আগ্রাসন এক জড়বস্তুকে ঘিরে। যত সব নষ্টের গোড়া এই জিনিস, তাই না? কয়েক পলকের মাঝে ঘটলো ঘটনাটি। ব্রেসলেটটি খুলে অবহেলায় মেঝেতে ছুড়ে দিল আসমান। গড়িয়ে গিয়ে তা গোত্তা খেলো প্লাস্টিকের চেয়ারের সঙ্গে। দৃশ্যটি সম্পূর্ণ নির্বাক করে দিল রোজাকে। বিলীন হলো তার হৃদস্পন্দন। দৃষ্টির সামনে শুধুমাত্র শূন্যতা যেন। এবার আর কোনো অভিযোগ নেই নিশ্চয়ই? পারল না রোজা। অসম্ভব আর নয়। এক নারী আর কত সহ্য করবে? নিজেকে নিয়ন্ত্রণের প্রচেষ্টাও চালালো না সে। শটান উল্টো হলো, আসমানের মুখোমুখি হলো। পরে মুহূর্তে যা হলো তা কল্পনাতীত। ডান হাতটি উত্তোলন করে আসমানকে সশব্দে চড় দিল রোজা। ক্রোধে তার সর্বাঙ্গ তিত্তির করে কাঁপছে। চেহারার রক্তিম আবার ধারণ করেছে। প্রসারিত দৃষ্টি জুড়ে অশ্রুকণা। সামান্য টল্য পাথর মানব এক পা পিছিয়ে গিয়ে মুখ তুলে পুনরায় চাইল রোজার পানে, কিন্তু তার দৃষ্টিতে শূন্যতা ছাড়া কিছুই নেই। গেট আউট! বাক্যটি ফিসফিসে শোনালো। পর মুহূর্তে রোজা চিৎকার করলা, গেট আউট ফ্রম মাই হাউস নাও! যেন প্রস্তুত ছিল আসমান। তৎক্ষণাৎ ঘুরল, দরজা খুলে হনহন করে বেরিয়ে গেল বাইরে। একটিবারের জন্য ফিরে তাকালো না পেছনে। হুমড়ে পড়লো রোজা মেঝেতে। তুলে নিল ব্রেসলেটটি, চেপে দিল নিজের বুকে। ক্রন্দনের দমকে তার শরীর কেঁপে কেঁপে উঠল। মেঝেতে লুটিয়ে পড়লো, নিজেকে গুটিয়ে 2 হাতে মুখ ঢেকে চিৎকার করে কাঁদতে থাকলো। এতটা তীব্রভাবে তাকে আঘাত না করলেও তো পারতো আসমান। এই যন্ত্রণা সে সহ্য করা দায় যে। আজ আরো একবার নতুন করে অনুধাবন করলো রোজা, সে একলা, প্রচন্ড একলা। এই জগতে কেউ নেই তার পাশে, কেউ না। তার আজীবন কাটাতে চলেছে এই একাকিত্বে। রেমান পরিবারের মানুষগুলো বেশ শৌখিন। নিজেদের পৈতৃক ভিটার নাম দিয়েছে মেঘুতির। এই শৌখিনতার ভাব বিলাল রেমানের মাঝেও রয়েছে। তাই তো নিজ কন্যাদের নাম রেখেছে চিত্রলেখা এবং চারুলতা। শ্রবণ হলেও প্রশান্তি ভর করে অন্তরে। গতকালই সিটি ইউফিরিয়া ছেড়ে গুলশানের বাড়ি মেঘুতীরে পৌঁছেছে সমগ্র রেমান পরিবার। স্থানটিকে অবশ্য বাড়ি না বলে প্রাসাদ বলা শ্রেয়। বিস্তৃত জমির উপর দণ্ডায়মান কিঞ্চিত মুঘল এবং কিঞ্চিত ব্রিটিশ ধাঁচে নির্মিত স্থাপনটি এক অনন্য শৈলীর প্রতীক যেন।
নিজের মাঝে বহন করে চলেছে ঐতিহ্য, সংস্কৃতি, অভ্যন্তরে আধুনিকতা। চারিপাশে ঘিরে রয়েছে বাগান, বৃক্ষরাজি, একপাশে ছোট্ট একটি পুকুরের মতন একান্তে সময় অতিবাহনের আদর্শ স্থান। কেবি গ্রুপের ঘটনার এক সপ্তাহ পেরিয়েছে। ইতিমধ্যে কায়সার পরিবারকে ঘিরে তোলপাড় চলছে দেশের প্রতিটি অঙ্গনে। শুধুমাত্র পতন নয়, বরং তাদের দ্বারা পরিচালিত সকল কুকর্ম পর্দা ফাঁস হয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের আড়ালে অবৈধ কার্যক্রমে লিপ্ত কোম্পানিটির বিরুদ্ধে হাজারের অধিক অভিযোগ জমা পড়েছে আইন শৃঙ্খলা সংস্থাগুলোর কাছে। দুর্ঘটনার দিন বেলাল রেমান ও তার কন্যাকে জোরপূর্বক আবদ্ধ করার ঘটনাও এসেছে জনসম্মুখে। সবই ছিল বেলাল রেমানের পূর্ব পরিকল্পনা। আসমান যেমন কেবি গ্রুপের ধ্বংসকাব্য রচনা করেছে, তেমনি পিতা বেলাল সেই ধ্বংসের পরবর্তী ঘটনা প্রবাহ একটু একটু করে সাজিয়েছেন, যেন আর কোনোদিনও ভস্ম থেকে নতুনভাবে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াতে সক্ষম না হয় কেবি ইন্ডাস্ট্রিজ। কায়সার অধিপতি বাদশাহ কায়সারের হত্যাকাণ্ড সম্প্রচার করা হয়েছে হার্ট অ্যাটাক মৃত্যুবরণ হিসাবে। কেন করেছে এই কাজ কায়সার পরিবার? নিজেদের ব্যবসায়িক সাম্রাজ্য রক্ষায়। এই ঘটনা হত্যা হিসেবে প্রচারিত হলে তার হাত ধরে আরও বহু কালো অধ্যায়ের সত্যতা সামনে আসতে বাধ্য। এমনিতেও চারিদিক থেকে অনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত হুমকি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে গোটা প্রতিষ্ঠানকে। নিজেদের অধিপতির বিদায়, করুণ অবস্থা, দোষারোপ, অবৈধ সংযোগ সব মিলিয়ে কেবি গ্রুপ বিলুপ্ত প্রায়। ঠিক যেই মুহূর্তে রেমান গ্রুপ নিজেদের প্রভাব বিস্তার করে অগ্রসর হয়ে যাচ্ছে সিংহাসনের দিকে। সকাল সকাল করা এক মগ কফির সাথে ফাইলপত্র ঘাঁটতে ব্যস্ত বিলাল। তার খেলা এখানেই শেষ হয়নি। কেবি গ্রুপ সম্পূর্ণ দেউলিয়া না হওয়া পর্যন্ত থামা অসম্ভব। তার সঙ্গে নিজের কোম্পানিকেও ঠিক এই মুহূর্তে এগিয়ে নেওয়ার চরম সুযোগ। যেহেতু এই ঘটনা প্রবাহ ঘিরে রেমান পরিবার লাইমলাইটে রয়েছে, কাজের পরিমাণও 5 গুণ হয়েছে তার, যা সামলাতে চারুলতার দায়িত্ব দিত হিমশিম খেতে হচ্ছে। দেয়াল করে ঠং ঠং করে সকাল 9টায় ঘোষণা দিতে ডুপ্লেক্স বাড়িটির দোতলায় রাজকীয় ধাঁচের পেঁচানো, অথচ প্রশস্ত সিঁড়ির ধাপে বেয়ে নিচে নেমে এলো আসমান। তার ভারী পদ শব্দে মুখে তুলে চাইলেন বাদশা। ছেলেকে চিনে উঠতে পারলেন না কয়েক মুহূর্ত। শুভ্র শার্ট এবং ধূসর ক্রুপ স্যুটে আবৃত সর্বাঙ্গ, গলায় চেকের টাই যা ঢুকে রেখেছে স্যুটের ভেতর, মুখে মাস্ক, বুকের বাম পাশে ছোট্ট একটি ব্রুজ, বাহুতে ঝুলছে কোটখানি। আপাতত পরিধানের ইচ্ছে হয়নি বোধহয়। পুরো দস্তর প্রস্তুত সে। হাসি ফুটল বেলালের অধরে। বাহ বেবি, তোমাকে অসাধারণ লাগছে। উত্তরে শুধু হালকা মাথা দোলালো আসমান। বিলাল উঠলেন, নিজের বাদামি কোট গায়ে জড়ি সুথলেন। তাহলে যাওয়া যাক। এবারও নিঃশব্দে সম্মতি জানালো আসমান। অনুসরণ করলো পিতাকে। বাইরে মার্সিডিজ অপেক্ষারত রয়েছে। উভয় চেপে বসতে ইঞ্জিন চালু হলো। বেশ কিছুক্ষণের মধ্যেই গন্তব্য পৌঁছলো তারা। বাইরে পা রাখতে সম্মুখে দানবাকৃতির সুউচ্চ আধুনিক ভবন চেয়ে কারলো দৃষ্টি, যার মাঝ বরাবর খচিত রেমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড। বিলালের অনুসরণে অভ্যন্তরে প্রবেশ করলো আসমান। রিসেপশনের পাশ দিয়ে হাঁটতেই বডিগার্ড এবং অ্যাসিস্ট্যান্টগণ অনুসরণ করলো তাদের। কর্মচারীগণ সম্মান জানালো, সালাম প্রদান করলো। সকলের চরম আগ্রহ আজ আসমানকে ঘিরে। এর পূর্বে এই কোম্পানিতে তাকে দেখা যায়নি, কিন্তু তার নাম সকলের নিকট পরিচিত। প্রাইভেট এলিভেটরে চেপে 32 তলায় পৌঁছলো সকলে। কনফারেন্স রুম তৈরি। আত্মবিশ্বাসী পদক্ষেপ এগোলেন বিলাল। অপরদিকে কিঞ্চিত দ্বিধায় তাকে অনুসরণ করে গেল আসমান। ভেতরে প্রবেশের আগে পুত্রের মুখোমুখি হলেন বিলাল। মৃদু আছে আসমান প্রশ্ন করল, Are you sure you want me to sit over the chair? অফকোর্স মাই বয়। নার্ভাস? অস্বীকৃতি জানালো আসমান। তাতে বিলাল হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, এক হাতে পিঠ চাপড়ে পিটপিট করলেন। চিন্তা করো না, আমি জানি তুমি পারবে। আমি তোমাকে বিশ্বাস করি। তোমার একটি সামাজিক পরিস্থিতি অন্তত দরকার। কথা দিচ্ছি তা গড়ে তবেই ক্ষান্ত হব। একটি প্রশ্বাস গ্রহণ করলো আসমান, মাথা দোলালো। আরেক দফায় তাকে উৎসাহ প্রদান করে বিলাল এগোলেন। ভেতরে প্রবেশ করলেন। কোটখানা গায়ে চড়িয়ে অনুসরণ করলো আসমান তাকে। তৃপ্ত পদক্ষেপে উপস্থিত সকলে উঠে দাঁড়ালো সহসায়। সম্মান জানালো অধিপতিকে। বিলাল বিশাল প্রজেক্টের সামনে একদম মাঝখানে পোজিয়ামের ওপর দাঁড়ালেন। বিলাল দৃষ্টিপাত ঘটালেন অনুসারীদের মাঝে, ইশারা জানালেন বসতে। সকলেই একে একে আসন গ্রহণ করলো। গাঢ় নিঃশব্দ কক্ষে মনোযোগের কেন্দ্রবিন্দু বিলাল রেমানের পাশে দণ্ডায়মান ব্যক্তিত্ব। হাত বাড়লেন বিলাল, আসমানের বাহু আঁকড়ে নিজের কাছে টেনে নিয়ে হাস্যজ্জ্বল কণ্ঠে ঘোষণা করলেন,
লেট মি ইন্ট্রোডিউস টু ইউ অল। আসমানের দিকে তাকালেন এক পলক, অতঃপর বললেন, নীলাদ্রি, রেমান নীল, দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অব রোমান কর্পোরেশন, মাই সান। শির দ্বারা চান চান করে সকলে মুখোমুখি হলো আসমান। বিন্দু মাত্র দুর্বলতার ছাপ নেই তার কঠোরতার অবয়ব জোরে। নভেম্বরের 15তম দিনটি অন্যান্য দিনগুলোর তুলনায় অধিক শীতলতা ধারণ করেছে। শরীরে সোয়েট শার্ট জড়িয়েও মৃদু কাঁপছে রোজা। বাসায় ফিরে দ্রুত কম্বলের নিচে আশ্রয় গ্রহণ করা উচিত ভাবতে ভাবতে এগোচ্ছে সে। গোধূলি পেরিয়ে আসর রাত্রি নেমেছে শহরে। ফিরতে কিছুটা দেরি হয়েছে। ক্যাফে লো ফায়ের একজন কর্মচারীর জন্মদিন ছিল। বাকি সকলে মিলে তাকে সারপ্রাইজ পার্টি দিয়েছে, সেই নিয়ে একটুখানি দেরি। আনমনি বাড়ির সামনের রাস্তায় পৌঁছালো রোজা। আর 2 গলি পেরোলেই তার নিবাস। নির্জনতা ছেয়েছে চারিপাশ। অন্যদিন উপস্থিত থাকলেও আজ নজরে আসছে না তেমন কিছুই। শীতের প্রবাহ কি হতেই পারে? আর মনেই ভাবনায় হারিয়ে গেল রোজা। আসমানের সঙ্গে তার কোনো প্রকার যোগাযোগ অবশিষ্ট নেই। সেদিনের সেই ঘটনা তাকে সত্যি আঘাত করেছে ভীষণভাবে। পুনরায় অমানিসার মুখোমুখি হওয়া আর কোনোদিনও সম্ভবপর হবে কিনা জানা নেই, তবে তীব্র হতাশা জেগে বসেছে তার অস্তিত্বে। যেন দেয়ালে এসে পিঠ ঠেকেছে। কোথাও সামান্যতম নড়বার সুযোগ পর্যন্ত নেই। অজান্তে চোখের কোনা অশ্রু জমল রোজার। তর্জনী দ্বারা সন্তর্পণে তা মুছে নিল সে। আর কতবার বেহায়া হবে সে? এর থেকে নির্লজ্জ হওয়া সম্ভব কি? আসমান নিশ্চয়ই ভালো আছে নিজের মতন আপন দুনিয়ায়। মাঝখানে সে দুঃখে দুঃখে নিঃশেষ হচ্ছে। উফ, কেন ভাবছে এত? কি দরকার? অভিমানের পাহাড় জমেছে তার হৃদয়ে। চাঁদের প্রতি ভীষণভাবে নাড়াচ্ছে। মিস রোজা রহমান চড়ুই। কণ্ঠটি কর্ণগোচর হতেই অতর্কিতে থমকে গেল রোজা। সামনে তাকে সাদা শার্ট এবং টাই পরিহিত 2জন পুরুষকে লক্ষ্য করলো। কিছুটা দূরে একটি কালো প্রাইভেট কার অবস্থানরত। জি। খানিক দ্বিধান্বিত হয়ে জবাব দিল রোজা। একজন এগুলো একটি কার্ড দেখিয়ে বলল, আমরা সরকারের স্পেশাল সার্ভিস ইউনিট থেকে এসেছি। আমাদের কাছে আপনার সম্পূর্ণ প্রোফাইল রয়েছে। আপনাকে ঘণ্টাখানেকের জন্য আমাদের অফিসে আসতে হবে। স্পেশাল সার্ভিস ইউনিট এমন নামে সরকারি কোনো সংস্থা রয়েছে কি? কখনো শুনেনি রোজা, কিন্তু গোয়েন্দা দপ্তর হিসেবে থাকতেও পারে, যা সাধারণত সাধারণ মানুষদের জানানো হয় না। অফিসে কেন? কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ? ভয় পাবেন না, তেমন কিছু নয়। আমরা একটি গোপন কেস নিয়ে কাজ করছি। তার মাঝে কাকতালীয়ভাবে আপনার উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু সাধারণ কিছু তথ্য জানতে চাইব। ক্যাফেলো ফাইলতে কাজ করেন আপনি, তাই না? রোজা হতবাক হলো। তার সম্পর্কে মোটামুটি সকল কিছুই জানে এরা। আসলেই সরকারি লোক। আমাদের সহযোগিতা করলে ভালো হবে আপনার জন্য। না হলে আপনাকে সন্দেহের তালিকায় তুলতে বাধ্য হব মিস। না না না, ওকে, আমি আসছি আপনাদের সঙ্গে। শুধু দ্রুত নিজের ব্যাগ থেকে ফোন বের করলো রোজা। একটি ফোন কল করে নিন। আমি যে যাচ্ছি সেটা আমার টিউশনের ছাত্রকে জানিয়ে দিই, যেহেতু আজকে ওকে পড়ানোর কথা আমার। হালকা হাসির ভান ধরে রোজা দ্রুত নিহালের নাম্বারটি সামনে আনলো। রিং পড়লো 2বার, কিন্তু রিসিভ হওয়ার আগেই তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেওয়া হলো। সরি ম্যাম, আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন, কাউকে জানানো যাবে না। কেন? এটাই নিয়ম। এ আবার কেমন নিয়ম? রোজা বুঝতে পারলো না কিভাবে কি হলো। বিদ্যুৎ গতিতে তার নিকটে এগুলো লোকটি। শীতল নলের স্পর্শ ঠেকলো তার পেঁচে। সহসাই অনুধাবন করলো পিস্তল। চুপচাপ গাড়িতে উঠুন। বিন্দুমাত্র চালাকিও চরম মাসুল গুনতে হবে। একটি শক্ত ঠোক গেল রোজা। সম্পূর্ণ ফাঁদে পড়ে গিয়েছে সে, উপলব্ধি করতে পারছে সে। কিন্তু এরা কারা? তাকে কেন বন্দি করতে চাইছে? কি সম্পর্ক সবকিছুর সঙ্গে তার? তবে কি আসমানের কোনো শত্রু এই কাজ করেছে? কিন্তু তাদের কি কেউ জীবিত আছে? কেবি গ্রুপের তো পতন হয়েছে। বেশি ভাবনার সময় পেল না রোজা। অশ্বের মুখে তাকে নিয়ে যাওয়া হলো গাড়ির কাছে, কিন্তু এত সহজেই হার মানতে নারাজ রমণী। দরজা খুলে তাকে ভেতরে ঠেলতে অতর্কিতে ঘুরে গিয়ে হাতের ব্যাগটি দিয়ে সজোরে আঘাত হানলো লোকটির হাত বরাবর। পিস্তলটি ছিটকে দূরে সরে গেল। সুযোগ গ্রহণ করে চিৎকার দিতে চাইলে অপরজন রোজার মুখ চেপে ধরলো। ধস্তাধস্তি করতে করতে গাড়িতে হেলান দিয়ে রোজা। নিহাত এবং আসমানের ট্রেনিং থেকে সে টেকনিক
প্রয়োগ করলো। লোকটির জায়গা বরাবর হাঁটু দিয়ে আঘাত করলো, তাতে যন্ত্রণাবোধক ধ্বনি তুলে লোকটি কুকড়ে গিয়ে রোজা ছুট লাগালো। তখনই আধারে চাদর ভেদ করে গলির মুখ থেকে বেরোলো তৃতীয় জন। রোজার চুলের মুঠি ধরে তাকে আশ্রে ফেললো গাড়ির বনেটের উপর। মাথা ঠুকে রক্তপাত ঘটলো, সমস্ত শরীর স্থবির হয়ে এলো। রোজার উভয় বাহু হ্যান্ডকাফে আবদ্ধ করা হলো। একসঙ্গে তিনজন তাকে চেপে ধরে মুখে কাপড় গুজে তুললো গাড়ির ভেতর। দুজন বসলো দুপাশে তাকে আবদ্ধ রাখতে। তারপর অপর একজন উঠলো ড্রাইভিং সিটে, চালু করলো গাড়ি। গলি পেরিয়ে মূল সড়কে আসতে গাড়ির ভেতর ধস্তাধস্তি করতে থাকা রোজা জানলা দিয়ে বাইরের দৃশ্য লক্ষ্য করলো। একটি বাইক ঠিক কয়েক হাত দূরেই, হেলমেটের চারপাশে জড়ানো পাঞ্জা কভার পরনে বাইক স্যুটটিও পরিচিত। নিহাত সমস্ত অন্তরাত্মা চেঁচিয়ে উঠল রোজার, কিন্তু মুখে কাপড় গুজে রাখা গোঙানি ছাড়া কিছুই শোনা গেল না। শুধু অধিক প্রচেষ্টায় ঘাড় বারবার প্রচণ্ড আঘাত করার লাভ করলো সে। দৃষ্টি এক লহমায় ঝাপসা হয়ে গেল তার। চোখ বুজে আসার পূর্বেই রোজা শুধু দেখলো নিহাদের বাইকটি পাশ ঘেঁষে এগিয়ে যাচ্ছে বিপরীত দিকে। গাড়িটি তার বাড়ি থেকে বেরিয়ে আপন গন্তব্যে যাচ্ছে, এতটুকুই। সম্পূর্ণ জ্ঞান লোপ পেতে রোজা সিটে এলিয়ে পড়লো। রক্তাক্ত চেহারায়, নয়নে তার জমাকৃত অশ্রুফোঁটা। রেমান পরিবারের বাসভবন মেঘতের বিস্তৃত হলঘরে সোফায় বসে ফাইল কাটছে আসমান। একবার মাত্র চোখ বুলিয়েছে, একটির পর একটি ছুঁড়ে ফেলছে টি টেবিলের উপর। অপর প্রান্তে বসে কফির মগে চুমুক দিতে থাকা চারুলতা চেয়ে দেখছে তার কার্যক্রম। বিরক্তির আস্ফালন খচিত তার সুদর্শনা চেহারা জুড়ে। প্রায় 17টি ফাইল ঘেটে মাত্র 3টি নির্বাচন করলো আসমান। আনমনে ঠেলে দিল চারুর উদ্দেশ্যে। কি আশ্চর্য, কতবার বলেছি যে এক্ষুনি বিয়ে করতে আমি ইচ্ছুক নই, আমার সময় প্রয়োজন ভাইয়া। নির্বিকার দৃষ্টি সিলিং এর উদ্দেশ্যে আপতিত করে আসমান উভয় বাহু ভাঁজ করে রাখলো বুকের উপর। বিড়বিড় করলো, বাবার ইচ্ছে। ফিকুজকে অত্যন্ত অনীহা নিয়ে চারুলতা ফাইল 3টি তুললো। অনিচ্ছা সত্ত্বেও উঁচে পালচে দেখলো আসমান সব থেকে ভালো পাত্রদেরই নির্বাচন করেছে। 2 জন ব্যবসায়ী এবং একজন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তাদের প্রোফাইল অভিজাত এবং চারুলতার সঙ্গে মানানসই। ডেট করে দেখ কাকে ভালো লাগে। একবার দেখে সবগুলোই পুনরায় টেবিলে রেখে দিয়ে চারুলতা জানালো, কাউকেই না। ফিকুজকে তাকালো আসমান। তার দৃষ্টি মাঝে নির্দ্বিধায় দৃষ্টিপাত ঘটিয়ে চারুলতা বলল, এদের কেউই তো তুই নস। শক্ত হয়ে এলো আসমানের দৃষ্টি, নয়ন জুড়ে অব্যক্ত এক প্রতিফলন। তোর মুখ থেকে যেন আর কোনোদিনও এই কথা না শুনি চারু। শীতারাবে এক শীতল প্রবাহ খেলে গেল চারুলতার। কপালে হাত ঠেকালো সে। আসমানকে নিয়ে তার হৃদয়ে কোনো আশা নেই। যতটুকু ছিল তা সেদিনই চাপা দিয়েছে, যেদিন অনুধাবন করেছে পুরুষটি তার বোনের স্বামী। নিজের প্রাণের চাইতেও প্রিয় বোনের জীবনে কোনো প্রকার অশান্তি সৃষ্টি করতে চায়নি সে। নিজেকে গুটিয়ে নিয়েছিল সম্পূর্ণ। কিন্তু চিত্রলেখা চলে যাওয়ার পর আসমান যখন সম্পূর্ণ একলা হয়ে পড়েছিল, নিজের আপন প্রতিশোধের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল, তখন না চাইতেও দুর্বলতা জেগেছিল অন্তরে। অমানিসাকে কাছে পেতে দুর্বার হয়ে উঠেছিল হৃদয়। বেহায়া আবেদনও জানিয়েছিল সে অজান্তেই। তদুপরি চলেনি হিমালয়। তোর মাঝে আমি চিত্রলেখাকে দেখি চারু। বিষয়টা আবেগী নয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক। জবাব দিয়েছিল আসমান এতটুকু। দ্বিতীয়বার অনুভূতি নিয়ে তার মুখোমুখি হওয়ার দুঃসাহস চারুলতা করেনি। তাছাড়া তারা বর্তমানে ভাই বোন। বেলাল রেমান আসমানকে দত্তক নিয়েছে আপন সন্তান হিসেবে। ভাই বোনের মাঝে এমন সম্পর্ক অত্যন্ত কদর্য। নিজেকে গুটিয়ে নিতে নিতে চারুলতার আসমানের প্রতি টান ফিকে হয়ে এসেছে। তাদের জীবনে রোজার আবির্ভাব ঘটার পর অনুভূতিতে আরও বিস্তর ভাটা পড়েছে। প্রথম কষ্ট পেয়েছিল, প্রচুর অভিমান হয়েছিল আসমানের উপর, তাকে নির্বাচন না করে ভিন্ন কাউকে গ্রহণ করায়। কিন্তু যত দিন পেরিয়েছে তত বুঝদার হয়েছে আসমানের মতন পরাশক্তিকে সামলানোর ক্ষমতা তার নেই। একটি মাত্র মানুষের ছিল চিত্রলেখা, এবং বর্তমানে হয়তো রোজা। আমি বিয়ে করব না। একটি দীর্ঘশ্বাস পেলে অতঃপর কঠোর কণ্ঠে জানালো চারুলতা। আসমান নির্বিকারভাবে বসমান, প্রতি উত্তর করল না। কোনো অজ্ঞতায় কফি নিঃশেষ করে উঠল চারু। আমাকে যেন এই বিষয়ে জোর করা না হয়। বাবাকে বলিস। উঁচু করে চলে যেতে নিলেও থমকে পড়ল চারুলতা। হন হন করে আসমানের নিকটে এগোলো। বাবার ইচ্ছা এতই মূল্য তোর কাছে, তাহলে সে যে চাইলো তুই রোজাকে বিয়ে কর,
সেই ইচ্ছা কেন পূরণ করছিস না ভাইয়া? বুক থেকে ছুলে পড়লো আসমানের উভয় হাত, মুষ্টিবদ্ধ হলো কোলের মাঝে, নিঃশব্দ রইল, দৃষ্টি সরিয়ে কোনো প্রকার শব্দ উচ্চারণ করলো না। আমি জানি আমাকে নতুন করে শেখাতে হবে না। রোজা তোকে পছন্দ করে, আর তুই ওকে তোর জীবনে জায়গা দিলে সে অবশ্যই আসবে। আমাকে না হয় দূরে ঠেলে রাখিস, কিন্তু রোজা কি দোষ করেছে? এবারও নীরবতা। চারুলতা তাতে খানিক তেতে কিছুটা উচ্চ শব্দে বলে ফেলল, বইটাকে দেবদাস হয়ে কাটাবি সারা জীবন? হ্যাঁ। প্রশান্ত জবাবে হতচকিত হয়ে চারুর অধরে অধর চাপলো। যদিও আসমান শান্ত রয়েছে, তবুও তার সম্পূর্ণ অবয়ব জুড়ে অদ্ভুতের এক অশরীর প্রভাব নজরে পড়েছে, যেন সতর্কবাণী। পিশাচটাকে ঘাটানো উচিত হবে না। তার সঙ্গে কোনো প্রকার তর্কে লিপ্ত হওয়ার আগ্রহ বোধ না করে আসমান সোফা থেকে উঠে কিচেনের উদ্দেশ্যে পাবার উদ্দেশ্য ঠান্ডা এক বোতল ফলের রস। এই শীতেও শীতল পানীয় পানে তার কোনো অনীহা নেই। চারুলতা শুধু দূর থেকে চেয়ে দেখলো তার কার্যক্রম, পরক্ষণে দৃষ্টি নামিয়ে ধপ করে বসলো সোফায়, মাথায় চাপলো তর্জনী। আসমান ভাই, অতর্কিত কণ্ঠটি তাকে বিহ্বল করে তুলল। ছট করে ঘুরে তাকাতে বিশাল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে লক্ষ্য করা গেল নিহাতকে। ভীষণ হন্তদন্ত হয়ে আসছে, শীতের মাঝেও ঘেমে গিয়েছে, তাতে কপালের চুলের গুচ্ছ লেপটে রয়েছে, গ্রীবাদেশে আবার প্রতিফলন ঘটিয়েছে, কয়েক ফোঁটা চিকচিক করছে, কিন্তু সেই সৌন্দর্য অবলোকনের অবকাশ নেই। ভীষণ চিন্তিত সে, সূর্যরাত তীব্রভাবে কুঁচকে আছে, নয়ন জুড়ে এক শীতল আতঙ্ক। কি হয়েছে? আসমানের আগে চারুলতাকে দেখতে পেল নিহাত, দ্রুত এগুলো, হাঁপাচ্ছে খানে। রুয়া কোথায় জানো? মানে কি বলছো কি? আমি কিভাবে জানবো? ওর সাথে তোমার বেশি কথা হয়। হয়, কিন্তু বাসায় নেই। ভাবলাম কোথাও গিয়েছে কিনা, ফোন বন্ধ। অথচ আমাকে কল করেছিল, বাইকে থাকায় ধরতে পারিনি। পরে বাসায় গিয়ে দেখলাম তালা। নিচতলা স্টুডেন্ট জানালো এখনো ফেরেনি। কেমন অদ্ভুত লাগছে বিষয়টা। চারুলতা তড়িৎ গতিতে নিজের ফোন বের করলো, বান্ধবী ফারিয়ার নাম্বার ডায়াল করলো। ততক্ষণে কিচেন থেকে আসমান চলে এলো। নিহাদের সকল কথাই সে শুনেছে, কিন্তু পাল্টা প্রশ্ন করলো না। চারুলতার কথা শেষ করেই ফিরে বলল, ফারিয়া জানালো এক কলিগের বার্থডে পার্টি ছিল, কিন্তু সেটা শেষ করে 8টার দিকে সবাই যার যার বাসায় চলে গিয়েছে। ঘড়ি কাটা বর্তমানে 10:30টার ঘরে। আসমানের দৃষ্টিতে কিঞ্চিত চিন্তা প্রদর্শিত হলো। নিহাত আনমনি বলল, আমার কেমন যেন লাগছে। মনে হচ্ছে কোথাও যেন একটা কিন্তু রয়ে গেছে। পেটে আসছে কিন্তু মুখে আসছে না। কি যেন একটা অসঙ্গতি। কল দাও। হ্যাঁ, রোজার ফোনে আরেকবার কল দাও। আসমানের বক্তব্য নিহাত তাই করলো। পুনরায় ডায়াল করলো রোজার নাম্বারে, কিন্তু সংযোগটাই ঘটলো না। যান্ত্রিক রমণী জানালো, দুঃখিত, এই নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ও কি আসলে ঠিক আছে? চারুলতা আনমনে বিড়বিড় করলো। আসমান অনুভব করলো তার শরীর জুড়ে হিম শীতল এক তরঙ্গই খেলে গিয়েছে। ঠিক কিসের এমন অনুভূতি, তা অনুধাবনের বিন্দুমাত্র আগ্রহ ত্যাগ করে দ্রুত নিজের ফোন বের করলো। বহুদিন বাদে নিজে থেকে এই নম্বরটিতে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে প্রথমবারের মতন বলে উঠল, আসাদুদ্দিন। কিলিং মিশন, কি সৌভাগ্য! প্রথমবার তুমি নিজ থেকে কথা বললে। বলো, নতুন কি তথ্য দিয়ে তোমায় সাহায্য করতে পারি? কিঞ্চিত ইতস্তত করলো আসমান, তারপর সব দ্বিধা ছেড়ে শুধল। রোজার কোনো খবর আছে আপনার কাছে? এক মুহূর্ত নীরবতা। না, ওই একবারই এসেছিল আমার দুয়ারে, যোগাযোগ হয়নি। ও কোথায় আছে এই মুহূর্তে? সেই খবর পেতে কত সময় লাগবে? কমপক্ষে 3 দিন। আমি একদমই হাতছাড়া। তোমার কণ্ঠে বুঝতে পারছি ওই মেয়ে গায়েব হয়ে গিয়েছে কোথাও। সব কিছু, বিশেষ করে সঠিক তথ্য জানাতে সময় প্রয়োজন হবে। সময় নেই। আবার এক দীর্ঘ নীরবতা, তারপর প্রশ্ন, তুমি কিছু সন্দেহ করছো? করছি। ঠিক আছে, 2 মিনিট সময় দাও। আজটুকু বলতে লাইন কেচে গেল। আসমান স্থির তাকে রইল স্ক্রিনে। নিহাত এবং চারুলতা উভয় উৎসাহী হয়ে চেয়ে আছে, কিন্তু কোনো উত্তর না করে চুপচাপ সোফায় বসলো আসমান। দৃষ্টি গেল ঘড়ির দিকে, 10:30 পেরিয়ে 45-এর ঘরের খাটা। নিজের মাঝে দুশ্চিন্তা অনুভব করলো আসমান। মেয়েটা গেল কোথায়? আদতে এগিয়েছে নাকি? নিজের চুলে আঙুল চালালো, জোর দিয়ে চেপে ধরলো
কেশাসী আপন হাতের মাঝে। রোজার উপর নজর রাখা দরকার ছিল। কেবি গ্রুপের পতনের কারণে বিষয়টি হেলাফেলা করে বিরাট বড় ভুল করে ফেলেছে আসমান। ভেবেছিল প্রয়োজন হবে না, মেয়েটির সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখলে কেউই তাকে খেলার গুটি বানাবে না, কিন্তু ভাগ্যের পরিকল্পনা সর্বদাই ভিন্ন কিছু ছিল আসমানের জীবনে। চিত্রলেখাকে রক্ষায় ব্যর্থ হয়েছে সে, তবে এবারে কি রোজাকেও? না, অন্তরাত্মা চেঁচিয়ে উঠল তীব্রভাবে। ধুমধুমার স্পন্দনে কপল হৃদযন্ত্র, নিঃশ্বাস প্রশ্বাস প্রতিক্রিয়া, অস্বস্তি হচ্ছে। একটানে মাস্ক খুলে ফেললো, আবিষ্কার করলো তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে বসেও দরদর করে ঘামছে সে। আসমান ভাই, তুমি ঠিক আছো? নিহাদের চিন্তিত প্রশ্নে আসমান মাথা নাড়তে চাইলেও পারল না। তার সমস্ত অস্তিত্ব বিদ্রোহ ঘোষণা করছে, মস্তিষ্কের বিরুদ্ধে প্রতিবাদে জোয়ার তুলে জানাচ্ছে আসমান ভয় পেয়েছে, রোজাকে হারিয়ে ফেলার ভয়।